Happy birthday, Nivedita Online. Thank you. Thank you. হ্যাঁ বল চা খাবে তো তোমরা? হ্যাঁ কিরকম চা? না কিরকম চা মানে চিনি লিকার? হ্যাঁ ও খায় না। আচ্ছা লিকার চা সবাইকে, চিনি নরমাল আমাদের দিয়ে দিই, আমরা নিয়ে নেবো। চিনিটা আলাদা দাও। কেক আসছে, আপনি বসুন। আর একটু ইন্ট্রোডিউস করি, কেকটা ফ্রিজে রাখলাম বলে বলে মানে অনেকটা এসছে। আর এখানে আমি একটা গাড়িতে আমার ধাক্কা লেগে সে আরেক কীর্তি এসে সে কাণ্ড আমি আগে ফ্রিজে ঢুকিয়েছি, ওটা একটু জমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি এখানে বসবেন। হ্যাঁ তুমি সরো পুতলি, পুতলিও থাক না, পুতলি থাকবে। খুব ইচ্ছে, আমি জানি না আপনার পছন্দ হবে কিনা। আমি তো খুঁতখুত করতে করতে পাগল হয়ে গেছি। এটা হচ্ছে ও এই ছবিটা না আমার ভালো লাগে না, বাট এটা মাপটা খুব সুন্দর। না আমি আপনাকে অন্য ছবি দিয়ে করে দেবো, আপনার পছন্দ না হলে আমি ঠিকই করি। এই ছবিটা অন্য ভালো লাগে না? ও আবার সবাই প্ল্যান করবে এক মানে এই ছবিটা কিরকম আমি নই। সেটা আমিও বললাম যে আপনার ছবিগুলো রোমান্টিক ছবি আমার আপনার গানে দুটো আমার ক্যাবিনেটে রাখা আনতে পারলাম না। এত কিছু কোনো দরকার নেই না আনার ইয়াদের কি জীবনে কোনোদিন কিছু আপনাকে দেওয়ার সুযোগ পাইনি আমি। হ্যাঁ বলি তুমি বলবো। আচ্ছা এই ল্যাপটপটা একটু আপনাকে করে দিই। দান করছি আপনি আগে দেখুন ক্যামেরা ঠিক পজিশন আছে কিনা। দেখুন ঠিক পজিশন আছে তো? কোথায় ক্যামেরা? এটা হচ্ছে পুরোটা হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে এটা মাস্টার, ওটা আপনার ক্লোজ আপ, এটা নিবেদিতা দির ক্লোজ আপ। আমার ক্লোজ আপ মানে সবটা পুরোটা? হ্যাঁ পুরোটাও আমি নেব। ঠিক আছে। আচ্ছা নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি যার কাছে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ আমার পরিচয়ের তো কোনো প্রশ্নই ওঠে না, বরং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার বুকটা খুব দূর করছে। কেন জানেন? কারণ আমার জীবনের প্রথম বস আমার জীবনের প্রথম বস রিনাদি সানন্দায়। এবং আমি তখন মানে একেবারে কলেজ থেকে নতুন। আর মানে ওটাই বস ছিলাম না, আমি রিনা দিয়েছিলাম। হ্যাঁ আপনি তো রিনা দিয়েছিলেন, কিন্তু আমার বুকের ভয়টা যাবে কোথায়? বস বলে কেউ আমায় ভাবতো না। আমাদের সেই টেবিলে বসে খবরের কাগজ পেতে মুড়ি চানাচুর খাওয়া, আড্ডা, ব্রেনস্টর্মিং, আর ওই দিনগুলো খুবই খুবই মূল্যবান, ভীষণ মূল্যবান। ফ্রেমে বাঁধানো জানো না। এবং বিশেষ করে আপনার ওই ঘরটা, ছোট যে ঘরটার মধ্যে, হ্যাঁ ওখানে ছোটতে কিছু সাইজে কিছু এসে যেত না, কারণ ওই ঘরের মধ্যে সবাই গাদাগাদি করে দাঁড়িয়ে বসে, কেউ কারুর মানে চেয়ারের
আর্মি বসে হ্যাঁ। যেরকম ভাবে বাড়িতেও লোকে ওর মানে বাড়িতে যেভাবে থাকা ঠিক সেভাবেই আমরা থাকতাম, আড্ডা মারতাম এবং ব্রেন স্টর্মিং এর সময় সে দরজাটা খুলে সবাই চেয়ার আরো জড়ো করে করে করে। হ্যাঁ, আর একটা কথা আমি এখানে বলি না বলে পারছি না, যে রিনাদিকে আমাদের তখন আনন্দবাজারের ওপর অব্দি চলে যাওয়া যেত, ফলে অনেকেই শুধুমাত্র ওনাকে দেখতে ওপরে চলে যেতে দরকার আছে বলে, এবং বিখ্যাত বিখ্যাত ডাক্তার, নামি ডাক্তার থেকে শুরু করে অনেকেই চলে গেছে। আমি জানতে পারতাম না, তোরা বোধহয় আটকে দিতিস। না, আটকেও অনেক সময় দিতে পারতাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বলতাম রিনাদিকে, বলতাম রিনাদি আপনার সঙ্গে কথা আছে, বললো ঠিক আছে পাঠা, আপনি তো কাউকেই না, দেখি পাঠা কি বলছেন বলে এবার গেলেন। এবার উনি অনেকক্ষণ ধরে কথা বলছেন এবং তারপরে আর উনি উঠছেন না, তখন আপনি হঠাৎ দাঁড়িয়ে উঠে আচ্ছা নমস্কার এইসব। তারপরে MF হুসেন এসছিলেন, আপনার দৌলতে যে কতজন এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে অফিসে, তা উনি খালি পায় হ্যাঁ হ্যাঁ। তারপর ওনাকে দিয়ে আবার সেই আঁকিয়ে রাখলো একজন ঘোড়া, যে প্রেজেন্ট করবো বিবিদিকে, সেটা আছে না? হ্যাঁ, বিবিদিকে জিজ্ঞেস করতে হবে, বিবিদি এখন শয্যাশায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবিদি আপনি সানন্দা শান্তিনিকেতনে আছে কিনা সেই হোসেন সাহেবের আঁকা ঘোড়া, সেটা বিবিদিকে জিজ্ঞেস করতে হবে। আর রিনাদি আপনার পুরনো সানন্দায় আমার কথা মনে পড়লে কি মনে পড়ে? ও বাবা, ভীষণ বকতে হতো। হ্যাঁ, একটু বলুন না। সেটা কি বলবো, একটু বলুন না। না না দূর, ওগুলো কি, এই নিবিতা এখানে গিয়ে এরকম ভাবে বিহেভ করবি না, এই করবি ওই করবি, সব। তখন আসলে অনেক ছোট ছিল, দেখতে খুব সুন্দরী ছিল, সুতরাং ওকে প্রায় মডেলিং করা হতো। তারপরে এমনকি আমার বাবার ছবিতে আরো কত জায়গায় নিবেদিতাকে সবসময় ঢুকিয়ে দেওয়া হতো। আমাদের কাভারেও কতবার এসেছিস। আপনি বললেন না নিবেদিতা কি হাস, হ্যাঁ বিবেকের স্টুডিওতে গিয়ে ছবি তুলে আসবি, এসে কাভারটা করবে, আমি ছবি তুললাম, আমি কাভার করলাম। ভীষণ সুন্দর একভাবে একটা কাজ হতো আমাদের, মানে সে একটা অ্যাটমসফিয়ারটা অন্য কারোর মতো ছিল না। মানে আমরা আমাদের নিজেদের, আমরা তো কোনো মডেল পাইনি যে এরকম ভাবে কর্পোরেট অফিস চালানো উচিত বা কিছু, আমরা আমাদের মতন করে চলেছি, অর্গানিক্যালি সানন্দার মতন গ্রো করেছি, ইভলভ করেছি, সেটাই হতো, খুব কোনো হতো না। আপনি প্রথম শুরু করেন 86-এ, তারপর 2005 অব্দি আপনি ছিলেন, আর আমি 89 থেকে 97, মানে আমার প্রথম 8 বছর, বলে না বাচ্চাদের প্রথম 8টা বছর খুব করে, তারপর বাকিটা ওরা ওই 8টা বছরের উপর চলে। তো আপনার কাছ থেকে শেখা জিনিস কিন্তু পরবর্তী 22 বছর আমি টেনে নিয়ে গেছি। যাক, কাজে দিয়েছে তাহলে, বল। ভীষণ কাজে দিয়েছে। এবং আজকে যে আমি এই আপনার সামনে বসে, এবং একটা কথা বলি, আজকে কিন্তু আমার চ্যানেলের জন্মদিন, আর রিনাদির আজকে একটা ছবি মুক্তি পাচ্ছে। তো আজকে আমার চ্যানেলের 1 বছর হচ্ছে। রিনাদিকে হ্যাঁ করানোটা একটা বিরাট কাজ। রিনাদি নিশ্চয়ই আমার কাজ দেখেছেন, তারপরেই আমাকে হ্যাঁ করেছেন, এটাই আশা করব। হ্যাঁ, কাজ তো দেখেছি, আশা করি তোর আরো সাফল্য হবে, এবং এটা যে করে চালিয়ে যাচ্ছি সেটাতে যে মনের জোর লাগে, যে জেদ লাগে, পারসিস্টেন্স লাগে, সেটা যে তোর আছে, তাতে আমি খুব খুশি হয়েছি। আমার শুভেচ্ছা আশীর্বাদ সব রইল। থ্যাংক ইউ রিনাদি। আর একটা 2-3টে কথা খুব জানতে ইচ্ছা করছে, এই যে ফেমিনিজম নিয়ে একটা দুটো কথা না হলে ঠিক আপনার সঙ্গে কথা বলাটা সার্থক হয় কি, একটু জিজ্ঞেস করি। ফেমিনিজম মানে আমার ফেমিনিজম, আমি যে নারী, আমি খুব প্রাউড ফেমিনিস্ট, নারীবাদী, কিন্তু আমার নারীবাদ আমার মানবতাবাদেরই একটা অংশ। মানে আমি বলবো যে আমি নারীদের কাজকর্ম, তাদের স্বাধীনতা, তাদের অবস্থান সব নিয়ে যতটা চিন্তিত, শিশু শ্রমিকদের নিয়েও আমি হয়তো ততটাই চিন্তিত, কিংবা মাইগ্রেন্ট লেবারার্সদের নিয়েও ততটাই চিন্তিত। এটা আলাদা করে নারীবাদ ওরকম ভাবে শুধু নারীদের কথাই ভাবছি এরকম, মানবতাবাদেরই একটা অংশ। কিন্তু এখনকার আধুনিক নারীবাদ যেটা ফেমিনিজম, সেটা কিন্তু তাই হয়ে দাঁড়িয়েছে না, সেটা
এখন আর মানে একটা যে কোনো জিনিস তো বিবর্তন হয়, ইভলভ করে। তো নারীবাদ প্রথমে যখন মানে পুরুষতন্ত্র থেকে বেরোবার জন্য যে নারীবাদ মানে নারীবাদের জন্ম হলো, তখন তারা অনেক বেশি জঙ্গি, অনেক বেশি অ্যাগ্রেসিভ এরকম ছিল, এবং নারীদের নিয়ে মানে সেই ব্রা বার্নিং, লিপস্টিক পরবে না, হ্যাঁ হ্যাঁ মেকআপ, এরম ধরনের একটা নারীবাদ গোড়ায় গোড়ায় ছিল। সেটা জঙ্গি তখন ধরনের মানে সেটা দরকারও ছিল, তখন হ্যাঁ দরকারও ছিল। রাবার্নিংটা নিয়ে দরকার ছিল। তারপরে সেই বিবর্তনটা যেটা হলো আস্তে আস্তে এখন যেখানে এসেছে, আমার বোধ বুদ্ধিতে যেটা বলে সেটা হচ্ছে নারীবাদ এখন সবকিছুকে ইনক্লুড করে, যে কোনো প্রান্তিক মানুষ, জাতি, সমাজ, মার্জিনালাইজড পিপল, যে কোনো ধরনের, সে সমকামী যে হতে পারে, নিপীড়িত বা তাকে প্রান্তিক, যে হ্যাঁ তাকে ইনক্লুড করা, সেটা নারীবাদের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এখন। হুম। রিনাদি, আজ থেকে 36 কি 38 বছর আগে আপনি বলেছিলেন আমার একটা বউ দরকার। তারপরে বেশ কিছুদিন বাদে আপনি বলেছিলেন যে বউদের মাইনে পাওয়া দরকার। তার কিছুদিন বাদে আপনি বললেন যে নারীবাদ কথাটার মধ্যে ভীষণ একটা মানে একটা হোস্টাইল, মানে একটা ওরকম আছে, আমরা মানবতাবাদ। এটা আপনি যত আমার মানে সময় কেটেছে এইভাবে ঠিক নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের সাধারণত প্রথম সংখ্যাতেই যে গৃহশ্রমের মূল্যায়ন হওয়া দরকার, হ্যাঁ। এবং গৃহশ্রমের একটা মানে ইয়ে পাওয়া দরকার, পারিশ্রমিক হওয়া দরকার, সেটা আমরা বোধহয় প্রথম সংখ্যাতেই আমাদের একটা ইস্যু ছিল। সে জিনিভা কনভেনশনে যেটা হয়েছিল সেটা নিয়ে বোধহয় আলোচনা হয়েছিল, সবাইকে জিজ্ঞেসও করা হয়েছিল, বহু বেশ গুরুত্বপূর্ণ মহিলাদের মতামত নেওয়া হয়েছিল, এরকম ভাবে যেরকম আমরা বিতর্ক যেটা করতাম, বিতর্কেরই বোধহয় কি ভালো ভালো হতো আমাদের, বিতর্কেরই অংশ ছিল বোধহয় এটা। হ্যাঁ, গৃহশ্রমের কি পারিশ্রমিক হওয়া পাওয়া উচিত, উচিত, হ্যাঁ। এরকম ধরনের কিছু একটা ছিল। আমি এখনো মনে করি যে সেটা পারিশ্রমিক হওয়া উচিত, কিন্তু পারিশ্রমিকটা কে দেবে সেটা নিয়ে হ্যাঁ, প্রশ্ন উঠেছিল। তখন মনে হয়েছিল যে স্বামী বাইরে কাজ করতে পারছেন, কারণ অনেক সময় স্ত্রী সমস্ত সংসারের যে পরিশ্রমটা সেটা স্ত্রী করছেন, সুতরাং স্বামীর যে আয় সেটা দুজনেরই হওয়া উচিত। সেটা কার্যত হয় না, কার্যত কিন্তু মানে সমস্ত স্বামীরা বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে সেটা স্বামী মানে সিদ্ধান্তগুলো যেটা আর্থিক মানে দাও আমাকে, ওই ওই হাত পাতার ব্যাপারটা একটা থেকে যায়, থেকে গেছে অনেক ক্ষেত্রে। এখন কিন্তু আবার আস্তে আস্তে এমন কিছু আইন এখন আসছে তো সেটা আবার হ্যাঁ, সেটা আবার কিন্তু ছেলেদের বিপক্ষে যাচ্ছে, মানে বলছে যে ওই একটা বিয়ে করবে আবার ডিভোর্স করবে, তা অ্যালিমনি এরকম বিভিন্ন না, জায়গায় হচ্ছে। অ্যালিমনি ব্যাপারটা কিরকম আমি যতদূর জানি সেটা হচ্ছে যে মানে স্বামী স্ত্রীর মধ্যে, যে বিচ্ছিন্ন স্বামী স্ত্রীর মধ্যে যার রোজগার বেশি তিনি অ্যালিমনি দেবেন। স্ত্রীর রোজগার যদি বেশি হয় তাহলে স্ত্রীর স্বামীকে দিতে হবে। এখানে কিন্তু আমি যতদূর জানি, আমাদের দেশে সেটা হয়েছে কিনা জানি না, কিন্তু অ্যালিমনি ব্যাপারটা আমি যতদূর জানি এরকম, তবে এটা আর একটু জানতে হবে। হ্যাঁ। রিনাদি, আপনার কি মনে হয় যে নারী মানে রোজগার করছে তার সত্যি সত্যি ডিভোর্সের পরে আর খোরপোশ চাওয়া উচিত? তার রোজগার পরে অ্যালিমনি চাওয়া উচিত, বা তার অংশের ভাগ, মানে এটা কি একটা স্বাধীনতা বিরোধী না? না, ব্যাপারটা হচ্ছে যে বেশি রোজগার করছে তার কিছুটা অ্যালিমনি দেওয়া দরকার, অন্যজন যাতে ঠিক করে সংসার টংসার চালাতে পারে, বাচ্চাদের মানুষ করতে পারে, ওইদিকে রাখ। বাচ্চাকে, বিশেষ করে বাচ্চাকে মানুষ করা, যেটাকে কো প্যারেন্টিং বলে, সেটার জন্য কিন্তু দুজনেরই অর্ধেক দেওয়া উচিত। যখন যে ক্ষেত্রে যে কম রোজগার করছে সে হয়তো একটু কম দেবে, এরকম ভাবে এটা নিজেদের মধ্যে মিউচুয়ালি একটা সিদ্ধান্তে আসা দরকার, বা আইনের সাহায্যে সিদ্ধান্তে আসা দরকার আর কি। রিনাদি, আমরা সানন্দায় একটা স্টোরি করেছিলাম, সেটা আমি কভার হয়েছিলাম, সতীত্ব বলে, হ্যাঁ আমার মনে আছে। তো এখন তো আমি সতীত্ব ব্যাপারটা ধরছি না, ভার্জিনিটি ব্যাপারটা তো পুরো পৃথিবী থেকেই চলে গেছে, এমনকি রয়্যাল ফ্যামিলিতে, মানে ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলি থেকেও তো ওটা যেটা ছিল সেটা চলে গেছে। কিন্তু রিনাদি, এখন যে ধরুন এই নানা রকম রিলেশনশিপের ওপর, ওপেন রিলেশনশিপ, তারপরে এই ধরনের নানা রকম রিলেশনশিপ হচ্ছে, সেটাকে আপনি কি চোখে দেখেন? সিচুয়েশনশিপ,
ওপেন রিলেশনশিপ, এগুলো যে স্বামী না স্ত্রীর মানে মধ্যে। এখন এখন ব্যাপারটা হচ্ছে যে সমাজটা তো একটা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সমাজের যে বদলগুলো হচ্ছে আমরা সেই বদলের অংশ, আমরা তার বাইরে নই, হুম আমরা সেই বদলের অংশ। আমরা এখন বিয়ে ব্যাপারটা যতটা জরুরি ছিল, যতটা সমাজের পক্ষে আহ যতটা প্রয়োজনীয় ছিল, আহ, সেটা বোধহয় তার প্রয়োজনীয়তাটা কমছে, তার প্রয়োজনটা কমছে। মানে ধর বিয়ে তো হয়তো শুরু হয়েছিল মনে হয় আমার, যা আমি যত জানি, যে যখন মানুষ সেটেল ডাউন করলো, মানে একটা হান্টার গ্যাদারার তারা ছিল, শিকার করে বেড়াতো, তারপরে তারা জমিতে চাষ করতে আরম্ভ করলো, এগ্রিকালচার। এবার এই জমিটা আমার, এবং আমার জমিটা যেন আমার সন্তান পায়, তার জন্য আমার একটি নারীর দরকার বা কয়েকটি নারীর দরকার, যে শুধুমাত্র আমার সন্তানের জন্ম দেবে, যাতে আমার সন্তানরা পায়। সেটা প্রথমে হয়তো একটা গোষ্ঠী, একটা ট্রাইব, তারপর ধীরে ধীরে তারপর একটা ধীরে ধীরে unit। পরিবার, হ্যাঁ, হ্যাঁ সেই পরিবার যৌথ পরিবার থেকে এখন নিউক্লিয়ার পরিবার, এরকম ভাবে হচ্ছে। এখন পরিবারের কনসেপ্টটাই তো পাল্টে গেছে। এখন অনেক সময় দুটি মেয়ের একটা পরিবার বা দুটি পুরুষের পরিবার, তারা হয়তো সন্তান অ্যাডপ্ট করছে, কিংবা ইনভার্ট্রো মানে ফার্টিলাইজেশন করে সন্তানের জন্ম দিচ্ছে। করণ জোহরকে দেখ না, যে তার পরিবার তো একজন একক বাবার পরিবার, অথচ সন্তান রয়েছে। না সেটা তো আলাদা, কিন্তু না আমি বলছি যে সেই থেকে বিয়ের কনসেপ্টটাও বদলে যাচ্ছে। প্রয়োজন যেটা হয়, সমাজের যেটা প্রয়োজন, সেই অনুযায়ী সমাজের বিবর্তনটা হতে থাকে। আমি যদি ধরে বসে থাকি যে আগে 50 বছর আগে যা ছিল এখনো সেটাই ঠিক, সেটা সবসময় ঠিক নাও তার থাকতে মানে পারে। এই যে স্বামী স্ত্রীর প্রতি লয়াল থাকা ব্যাপারটা একটা ছিল, যেটা সিচুয়েশনশিপে, যে যে স্বামী স্বামীর মতো তার একটা জীবনযাপন করবে, তার একটা সম্পর্ক থাকতে পারে, তার একটা সেক্সুয়াল সম্পর্ক থাকতে পারে, স্ত্রীরও থাকতে পারে, এবং সেটা দুজনেই সেই হিসেবেই থাকছে। তাদের নিজেদের ব্যক্তিগত মানে এটা সিদ্ধান্ত। এখন নতুন, এটা না নতুন কনসেপ্ট, নতুন কনসেপ্ট বলে কিছু না, এটা চিরকালই হতো হয়তো। সেটা দেখ, মানুষ চিরকালই যাকে বলে পলিঅ্যামারাস এবং মনোগ্যামাস, হ্যাঁ, কিন্তু তাদের বিয়ের পরও প্রেম হয়েছে, মেয়েদেরও লুকিয়ে লুকিয়ে হয়েছে, ছেলেদের অতটা লুকিয়ে লুকিয়ে না হলেও হয়েছে। এখন সেটার একটা অ্যাকসেপ্টেন্স হয়তো হচ্ছে, কোনো কোনো জায়গায় হচ্ছে না। কেউ কেউ ওপেন ম্যারেজে বিশ্বাস করে যে না, আমাদের ঠিক আছে, আমরা অন্যদের সঙ্গে সম্পর্ক রাখবো, অথচ আমরা বিবাহিত থাকবো। মানে এইগুলো সমস্ত ব্যক্তিগত ডিসিশন, এখানে আমার কমেন্ট করার কিছু নেই। আপনি এইগুলোতে আমার আমার কিছু বলার নেই, কারণ এটা আমার জীবনে যেটা হচ্ছে সেটা সম্বন্ধে আমি সিদ্ধান্ত নিতে পারি। অন্যের জীবনে কি হচ্ছে সেটা সম্বন্ধে আমি কি বলবো? আপনি আর করলেন না, এটা ভাবতে পারেন। আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না। ঠিক আছে, তাহলে এবারে আমরা সানন্দা নিয়ে কথা বলবো। আচ্ছা, বলে তুই লুকিয়ে লুকিয়ে চেষ্টা, মানে এটা করছিস না না না, এবারে সানন্দায় চলে যাচ্ছে আবার। সেটা হচ্ছে রিনাদি, আমরা যখন সানন্দায় কাজ করতাম তখন আমাদের আশেপাশে দেশের ঘর ছিল, সানডের ঘর ছিল, এবং আরো অনেক ম্যাগাজিন ছিল, আনন্দমেলা ছিল, নীরেন্দা ছিলেন, সুনীলদা ছিলেন, মানে আরো অনেক আমরা সাহিত্যিকদের সঙ্গে পেয়েছি। বিশেষ করে সুনীলদার সঙ্গে তো আপনার একটা ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং সবাই কি রিনা বলে খুব ইয়ে করতেন, এবং আপনারাও নিজেদের মধ্যে খুব সুন্দর, মানে সকলের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। নীরেন্দাও খুব স্নেহ করতেন, সুনীলদাও স্নেহ করতেন, সঞ্জীবদা ছিলেন, সঞ্জীবদা, সাগরময় ঘোষ, সাগরদা ছিলেন। এই সাগরদা আর একটু মানে দূরের মানুষ ছিলেন, তাকে আমরা অনেক সম্ভ্রম করতাম, খুবই শ্রদ্ধা করতাম, এদেরও শ্রদ্ধা করতাম। নীরেন্দার কাছে কোনো রকমের বাংলা নিয়ে সমস্যা হলেই নীরেন্দার কাছে ছোটা হতো। সুনীলদা মিটি মিটি হেসে ওখানে বসে লিখতেন, ওই খোলা জায়গায় লিখতে কোনো অসুবিধা হতো না। উল্টো দিকে তারাদি বসে গল্প করে যেতেন, শীর্ষেন্দুদা থাকতেন, শীর্ষেন্দুদা আসতেন। তবে মানে খুব তো যে একটা ভীষণ আড্ডা হতো ওদের সঙ্গে, তা তো নয়। না আপনাদের হতো না, কিন্তু তারপরে আবার ওখানে একটা বড় একটা আড্ডা হতো, কিন্তু অনেক সময় ওদের একটা আড্ডা হতো, আমাদের নিজেদের আড্ডা হতো, এগুলো হতো। আচ্ছা, আর একটা প্রশ্ন না করে পাচ্ছি না, সেটা হচ্ছে শ্বেতপাথরের থালা থেকে পরপর ছবিগুলোতে সব্যসাচী চক্রবর্তী বলুন, চিরঞ্জিত বলুন, অঞ্জন দত্ত, এদের সঙ্গে আপনি পেয়ার করে কি সুন্দর একটা মানে পরপর পরপর করে যাচ্ছেন, এটা রহস্যটা কি? মানে এরকম সবাই করে তো না, এত মানে মানে এখন আজকাল ওরা বয়স্ক নায়ক নায়িকা নিচ্ছে, আগে নিত না। আপনার আমেরিকা যাওয়া, ওটা কি একটু শেয়ার করবেন? না
এখন আমি এসব নিয়ে কথা বলতে ক্ষমা চাই না। চাইছি। আজকে কেক কাটবি বলেছি, আচ্ছা নিয়ে আসবো। আচ্ছা আজকে আপনার ঠিক আছে, এখন মোটামুটি আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি তাতে রিনাদির আজকে একটা ছবি রিলিজ করছে, এই রাত তোমার আমার। এই গানটা আমাদের বহু পরিচিত, আর যে টিজারটা দেখলাম সেটাও তো খুব দেখতে ইচ্ছে করছে। আমরা সানন্দা এতদিন একসঙ্গে ছিলাম, তুই আমার সঙ্গে কাজ করেছিলি, আমি তোর বস ছিলাম এজ ইউ সেড, এবং আমার শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা শেষ করে এটা সবসময় তোর সঙ্গে রয়েছে। এবং আজকে তোর যে 1 বছরের জন্মদিন হলো, তাতে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেকটা কাটবো। তাহলে আজকে এই আমার জন্মদিনটা যে রিনাদি মানে এটা কিনা একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো, একা একা একটা ইউটিউব শুরু করলাম এবং তারপরে 1 বছর ধরে চললো, এবং রিনাদি আমাকে একটা কেক কেটে দেবেন, এবং এটা না আমার কাছে একটা স্বপ্নের মতো, মানে সত্যি স্বপ্নের মতো লাগছে, এবং আমার ঘোর এখনো কাটছে না যে আমি খুব খুশি হয়েছি যে এটা 1 বছর পূর্ণ হলো তোর এই নিবেদিতা অনলাইনের, এবং তুই যেটা সাহস করে এগিয়ে গেছিস সেটা খুবই খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। আমি খুব খুশি হয়েছি এবং এটা আরো ভালো চলুক, এতে সাফল্য কামনা করি। তোকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই, তো চ্যানেলকেও জানাই এই নিবেদিতা অনলাইন আরো ভালো করে চলুক এটা। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ ভেরি মাচ রিনাদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে কেকটা নিয়ে আসি। হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসি। আমি ফ্রিজে রেখেছি তাড়াহুড়ো করে। 1 সেকেন্ড। তুমি কি আজকাল মার সঙ্গে কাজ করছো? আজকে নিয়ে এসছি। এই চাটা দিতে আরম্ভ করো এবারে। এই তোমরা কি ওদের কিছু খেতে টেতে দেবে না? দেবে না? দেবে দেবে। এই বেবি বেবি, মানে এটা পুরো পুতুল তো, ওই জন্য তো নাম পুতলি। হ্যাঁ একদম পুতুল। টিকু এটাকেও তুই ভয় পাস না রে? ও ওদের দিতে চা, তারপরে কৃষাণ জি যা বলে গেছেন ওখানে দিয়েছে। আচ্ছা ওগুলো একটু খা, ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছে রিনাদি। এটা আগে, এটা কি এখানেই কাটবো? হ্যাঁ এখানে তুই ভালো বুঝিস। কোথায় বল, এখানেই সুবিধা হবে নাকি ওই গোল টেবিলটায় কাটবো? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটাতেই ভালো। এটাতেই ভালো। তোর ক্যামেরাটা রিনাদি বল, রিনাদি বলবে, কারণ রিনাদির থেকে ভালো আমরা কেউ বুঝবো না। না না কিছু করতে হবে না, এখানেই করো। একটা দরকার হলে এগুলো সরিয়ে দাও। একটা ছুরি দাও তো, কেক কাটার ছুরি। ওই তুই এখানেই থাক, তুই সরে আয়। হ্যাঁ হ্যাঁ সবেতে উঠছে। একটা কাজ কর, এইটা এখনই ওই দিকে রাখো, এটা ওদিকে রাখো, কারণ ওর কেকের সঙ্গে ইন্টারফেয়ার করবে না। এই হচ্ছেন আপনি। এইটাকে বের কর। হ্যাঁ, আর বাক্সটাকে সরিয়ে দিই। হ্যাঁ এই দাঁড়া একটু। হ্যাঁ এই বাবু বাক্সটাকে যেখানে বলবে ফেলে দিয়া তো। ঝুনু ফেলে দিতে হবে না, টেবিলের উপর রাখো। এটাও রাখো, কারণ তা না হলে ওটা পরে নিয়ে যেতে অসুবিধা হবে। দাঁড়া, বাহ, ফটোশপে করে। হ্যাঁ এটা ওপরটা কি করে করলি? এটা আমি ফটোশপে যেমন ইয়ে বানাই না, কার্ড বানাই, ওটা করে কেকের দোকানে দিয়ে দিলে ওরা আপনার যা লাগবে আমাকে বলবেন। দাঁড়ান, আচ্ছা এটা সেখানে প্যাকেটটা রেখে দিই, এখানে চলে আসো, প্যাকেটটা রেখে দাও ওখানে। হ্যাঁ এসো বাবা, এদিকটা চলে আসো। বল। আচ্ছা এদিকে চলে আসো, তুমি ওদিকে চলে যাও। এদিকে ঢুকে যাও। এসো। এত ভয় দেখিয়ে দিয়েছি না। আচ্ছা শুরু করবো আমরা কাটাকুটি। হ্যাঁ বস নাকি এটা সরাবো? ওটা অন আছে। এখান থেকে সরাবো। ওটা না, ওটাতে অসুবিধা হচ্ছিল না, ঠিক আছে। তাহলে রেখে দে, যখন হচ্ছিল। এটাকে সরিয়ে দিই। না না ওটাতে কোনো অসুবিধা হচ্ছে না। ওটাই কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বলো কখন কাটবো? টিকুন তো মোবাইলে হ্যাপি আমি বার্থডে ready চালাতো, আছি। একটা আমেজ আসবে। এই আপনার থেকে শেখা রিনাদি। আমি এসব করতে শেখাই না কেন, ওটা সার্থকিতার স্টুডিওতে গিয়ে সার্থকিতা চালিয়ে দিতেন, আপনি তখন সাজাতেন, মনে নেই? আপনার অত মনে নেই, আমার সব মনে আছে।
রেখে যাচ্ছে কি জানি। এই তো। কি করতে হবে? যা আপনি করেন। এটা কি করছিস? শুরু করবো? আমায় হুম, বললো। হ্যাঁ শুরু আচ্ছা, করুন। শুরু করছি। হ্যাপি বার্থডে নিবেদিতা অনলাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু নিজে খাই। হুম। হ্যাঁ আচ্ছা না ওদের দিচ্ছি না। দেখো কোথায় কি ছিল। ওই প্লেটটা নিয়ে খুলে দে। কি হয়েছে? ছবিটা তো দেখবো প্রথম ছবিটা দিনই। না, হ্যাঁ সেটা দেখিস। ওদেরকে এক এক করে দিই, আগে ওদের দিয়ে আসি ওই ঘরে। হ্যাঁ ওরা এখান থেকে কাটিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাটতে সুবিধে। বাবু তুই গিয়ে দিয়ে দিয়ে আয়, যা। প্লেট প্লেট। দাঁড়ান, অতটুকু টুকু কাটছেন কেন? না এর থেকে বড় এই কেক খাওয়া যায় না, খেলে শরীর খারাপ হয়। এত ক্রিম তো। হুম। এটা দেখ কতটা, খুব কম নয় কিন্তু। এনে বাবু তিনটে নিয়ে যাও, ওখানে তিনজন আছে। 3 জন না 4 জন? চারজন, তাহলে চারজনই যাবো, চারটে। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী, ঝুনু, লক্ষ্মী, ঝুনু, বেবি, 5 জন। আমার বোনকে ধরলে 5 জন। ও এই ঠিক আছে, এটা দেবো। হ্যাঁ দিয়ে দিচ্ছি। না দাঁড়ান, এটা নিয়ে নি, এইটুকুন হুম, দিয়ে দিই। হুম। নরম কেকটা। নে। আচ্ছা এবার ওদের জন্য কাটি। হুম, আমি কেটে দেবো। হ্যাঁ ঠিক আছে, কেক কাটাতে আমি একদম সিদ্ধ হস্ত যাকে। ও ঘরে দিয়া কল্যাণদা আছে রিনাদি না। এখানে? ও কি বারে বিদেশে? না, ও যেখানে যাবো সেখানে আমি মিট করবো। ও আচ্ছা আচ্ছা, দেখবেন। ও ওর বিদেশ থেকে কিছু বন্ধু বান্ধব এসছে সেখানে। ও কল্যাণদার সঙ্গে আবার সুমিতার টিকুমের দেখা হয়েছিল কি একটা বইয়ের দোকানে। কার? সুমিতা টিকুমের কোন বইয়ের দোকানে গেছিল, অনেকদিন আগেকার কথা। এই যে দাঁড়ান দাঁড়ান, এই শেফালি, শোনো। কি রে প্লেট গুলো আটকে আছে। এটা ছেড়ে, হ্যাঁ এটা দুটোই নিয়ে যা। হ্যাঁ আর কাটবো না, আর আর দরকার নেই। ওদের দিয়ে আচ্ছা, দে, হয়ে গেলে ওদের জন্য আমি দিয়ে দিই একটু। ওখান থেকে আমাকে টিস্যু দাও। ও হয়ে গেলে তোমার ওই নিয়ে এসো না, ওখানে রয়েছে টিস্যু, ওই তো কালো বাক্সতে, অত বড় আমার লাগবে না। আর হয়ে গেলে না তুমি এখানটা মুছে টুছে একদম কলিন দিয়ে পরিষ্কার করে দেবে, কেমন? আমাকে একটু দাও। তোমরা নিয়েছো বাবা? ওদের ওদের দিয়েছেন? ওদের ওরা নিয়েছে? তুই তো পাঠালি। আচ্ছা নাও না। এই তোরা নে বলছেন, নে এখানে। আচ্ছা এখানে চিনি একটু গরম করে দিতে পারবো? হুম। 24শে ডিসেম্বর। ও বাবা, তাহলে খুব বেশি দিন তো না, মানে গুছিয়ে উঠতে পারেননি তার মধ্যে। এখনো এই গোছাচ্ছি। এখনো গোছাচ্ছেন? বাবলু, আপনার নিচে কি তুই নিয়ে যেতে? কোথায় যেতে হবে? আচ্ছা বলিস না, সব আসলে তোমরা প্লিজ নাও তুমি। টিকুম নে, লজ্জা পাসটা নে। টিকুম, ওর ডাক না, আর ভালো নাম কি বলি যেন? ঈশান। ঈশান, হ্যাঁ। হুম।
তো খেতে ও পারবে না। বেচারা হ্যাঁ খেতে পারছে ও পরে খাবে। এরকম তুই অর্ণবের বিটিএসটা নিয়েছিস, ওর 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 ছবিটা নিয়ে, কারণ ও যে তুলছে সেটা তো আর কোথায় পুতলি, কোথায় গেলে পুতলি? নিচে আছে ওটা না, ওটা আছে। ওটা আছে। যাক গে, এটা ভালোই গল্প হলো। কি ও এসেছে? হ্যাঁ হ্যাঁ, কি কি এসেছে বের করো। ফলে আমার তো আস্তে আস্তে তোর বেড়েছে তো ব্যাপারটা তো। হ্যাঁ 35,000 হয়েছে। মানে এখানে তোর ক্যামেরা, নাম্বার অফ ক্যামেরাস এখন বাড়িয়েছে। টিকুমকে বললাম চ লেজেন্ড থেকে দেখে ফেল। বাবা তুই যেরকম বলিস যে আমি একটা কথা বলি, রিনাদির সামনেই বলি, মানে এটা বলতে আমার কোনো ইয়ে নেই, যে রিনাদির অনেক কিছু, মানে রিনাদির অভিনয়, সম্পাদনা, পরিচালনা, ভীষণ একটা ওঠা পড়ার জীবন, যেটা দূর থেকে মনে হয় যেন খুব রঙিন, এই সব মিলিয়ে মেয়ে, তার এ সব মিলিয়ে রিনাদি এমন একজন মানুষ, এবং তার যে মানে যেটা পরমব্রত বলছিল, ওইটা না দ্বিতীয় কেউ আর মানে আমি জানি না নেই। আর মানে আপনার সামনে বসে আপনি এমনিতেই লজ্জা পান ভীষণ, কিছু বললে ভীষণ অস্বস্তি হয়, এরকম আর সত্যি ভারতবর্ষে নেই। আর আমি জানি না অদূর ভবিষ্যতেও এরকম পাবো কিনা। আর একটা যেটা বিষয়, রিনাদির 3টে বিষয় বলে রাখি, রিনাদির গোপন কথা। ডামসারাট খেলতে রিনাদি ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, রিনাদির সঙ্গে একসঙ্গে থাকা মানে হচ্ছে ডামসারাট খেলা। আমরা খেলেছিলাম একটা পিকনিকে। হ্যাঁ, এবং আপনার সঙ্গে যখনই ছিল, হ্যাঁ আপনার সঙ্গে যখনই বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, আপনি ডামসারাটটা আগে ডামসারাটটা খেলে, কঙ্কনাও খুব ভালোবাসে খেলতে। আর একটা উনি ওয়ার্ড পাজল ভীষণ ভালোবাসেন খেলতে। এই দুটো তো মানে আমি একদম জানি। আর একটা হচ্ছে যেটা আমি জানি না আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে উনি ভীষণ ভালো স্কেচ করেন, কারণ আমাদের যে কাভার গুলো হতো সেগুলো উনি স্কেচ করে করে আমাদের প্রয়োজনে করতে হতো। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমাদের গোপন গোপন সব কথা। হ্যাঁ আমরা জানি, এবং রিনাদি এরকম আরো অনেক রকম আছে। মানে আমি যে কি পরিমাণের খুশি আজকে, মানে জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করে দিলেন রিনাদি আমাকে, মানে আমি খুব সত্যিই খুব খুশি হয়েছি, এবং আমি চাই যে এটা আরো ভালো চলুক। সত্যি রিনাদি, থ্যাংক ইউ। একটা প্রণাম করি, এখানে শেষ করি। আচ্ছা, ভালো ভালো থাক, ভালো করে আশীর্বাদ করো। ভালো করেই তো। ও বাবা রে, ভালো থাক, ভালো করে সব চলুক। আপনি না ভালো হয়ে গেছেন। ভালো হয়ে গেছে মানে খারাপ ছিলাম না।